ফানি মিডিয়া জিরো আওয়ারে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমি তৌহিদ শান্ত আপনাদের সঙ্গে রয়েছি। আজকেও আমাদের বিষয় নতুন সরকারের চ্যালেঞ্জ। গতকালকেও এটি ছিল। গতকালকে আমরা আমাদের ফরেন মিনিস্ট্রি কেমন হওয়া উচিত, সেখানে কি যোগ্যতার মানুষ বা কেমন যোগ্যতার মানুষ থাকা উচিত, আমরা খুব বেশি কিছু বলতে পারিনি। আমরা অনুমান নির্ভর একটা কথা বলছি, খুব দ্রুতই মন্ত্রিসভা গঠন হবে। আমাদের এই কথায় সরকার কতটুকু লাভবান হবে বা আমরা কতটুকু তাদেরকে বলতে পারবো আমি জানি না। তবে আজকেও আমরা এই একই বিষয় নিয়ে কথা বলবো, আগামীকালকেও একই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন সিরাজগঞ্জ 6-এর নবনির্বাচিত সংসদ সদস্য ডক্টর এম এ মুহিত এবং নওগাঁ 3-এর নবনির্বাচিত সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি এবং সবচেয়ে বড় কথা হলো যে আপনাদের দুজনের স্ট্যাটাস বদলে গেছে। ইউ আর আওয়ার এমপিজ। এবং এই ভোটের এমপি, মানে যেই ভোটটা আমরা অন্যভাবে দেখলাম। তো যাই হোক, আমরা এই নতুন সরকারের চ্যালেঞ্জের সাথে দর্শক আমরা আরেকটি বিষয় এই আলোচনায় আনবো যে আমাদের ছোটোবেলায় স্পাইডারম্যান আমাদের হিরো ছিল। মানে আমরা যখন এখনকার ছেলেপেলের স্পাইডারম্যান প্রতিটা স্পাইডারম্যানের এপিসোডেই একটা বাক্য বা একটা সেন্টেন্স থাকতো, বিভিন্ন উপায়ে থাকতো। সেটি হলো গ্রেট পাওয়ার টেকস গ্রেট রেসপন্সিবিলিটি। তো বিএনপির অনেক আসন, অনেক আসন হওয়াতে জামাত যে সুবিধার জায়গায় থাকবে, বিএনপি তার থেকে অন্তত 3 থেকে 4 গুণ অসুবিধার জায়গায় থাকবে। এই যে বাক্যটা বললাম যে কেন অসুবিধার জায়গায় থাকবে, আমরা এটা আলোচনায় রাখবো। তবে তার আগে শিরোনামটি দেখে আসবো। নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ মঙ্গলবার। প্রস্তুত হচ্ছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা। মঙ্গলবার দিন সকাল 10টার সময় সংসদ সদস্যদের শপথ হচ্ছে। খুব সম্ভবত যেরকম পরিস্থিতি আমি ধারণা করছি যে এটা প্রধান নির্বাচন কমিশনার করাবেন। আমন্ত্রণ জানানো হয়েছে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের। তারেক রহমান ও শফিকুর রহমান সহ 135 জন প্রথমবার যাচ্ছে পার্লামেন্টে। মন্ত্রিসভায় চমকের আভাস। জামায়াত আমির ও নাহিদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়। রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তনের হাওয়া। পররাষ্ট্রনীতিতে ভারসাম্য রক্ষাই নতুন সরকারের বড় চ্যালেঞ্জ। বিএনপি নির্বাচনী অঙ্গীকার মর্যাদাপূর্ণ সম্পর্ক স্থাপনের ইঙ্গিত, বলছেন বিশ্লেষকরা। এবং অন্তর্বর্তী সরকার 90% সফল, জানিয়েছে প্রেস সচিব। যে ধরনের একটা ভঙ্গুর অর্থনীতি আমরা পেয়েছি, পুরো সমস্ত ইনস্টিটিউশন ভঙ্গুর ছিল, সেই বিচারে আপনি যদি পুরো এই গভর্নমেন্টের কাজগুলো দেখেন, আমি বলবো যে আমার পার্সোনাল অপিনিয়ন এরা 90% সফল। নির্বাচন সুন্দরভাবে অনুষ্ঠানের জন্য ধন্যবাদ জানিয়েছে উপদেষ্টা পরিষদ। শুনছিলেন শিরোনাম। আমাদের অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউব পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে, সেখানে আপনার কমেন্টের মাধ্যমে যুক্ত হতে পারেন। ফজলে হুদা বাবুল, আমরা কনভেনশনাল মিডিয়া এখন মন্ত্রিসভায় কারা থাকছেন, এবং মজার ব্যাপার কি জানেন, সব টকশো এই সাবজেক্টে করছে। মন্ত্রিসভায় কারা থাকছেন এটা আমি প্রেডিক্টই করতে পারি, কিন্তু এটা কিন্তু প্রধানমন্ত্রী জানেন শুধু কে থাকবেন। তো আসলে আমাদের অন্য মিডিয়া বন্ধুরা তারা কোন কোন মুখরা থাকছে সেই আলোচনায় থাকুক। তো আমরা এই আলোচনাটাতে যাই যে মুখগুলা থাকুক, সেই মুখগুলার কি যোগ্যতা থাকা দরকার, অর্থাৎ এই সরকারটা কেমন হওয়া উচিত। আপনি ভোট করেছেন এবং এই ভোটটা ছিল খুবই উৎসব মুখর, কিন্তু ভোটটা কিন্তু খুব সহজ ছিল না। আপনার যে বড় দল হিসেবে প্রথম থেকে বিএনপিকে বলা হয়েছে যে বিএনপি পাশ করবে। আমি জানি না আপনারা দুজনে কি চিন্তা করেছিলেন, কিন্তু সামগ্রিকভাবে ওটা ছিল বিএনপির জন্য একটা ট্র্যাপ, যাতে আপনি এক ধরনের প্রশংসার মধ্যে গায়ে এলিয়ে আমরা তো পাশ করছি। এবং ওই ট্র্যাপের জন্যই বিএনপিকে সে যেহেতু বড় দল, এক্সপিরিয়েন্স থেকে সে এগিয়ে গিয়েছে, কিন্তু খাদের কিনারে ছিল কিন্তু অনেকগুলো আসন। আপনারা জানেন যে কিভাবে আপনারা জিতেছেন, তারপর আপনাদের আসন বেশি, আপনারা জিতলেন। এবং জামাতেরও সফলতা আছে, তারা এই ইলেকশনটাকে খেলার মাঠ করেছেন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করেছেন। চতুর্থ বা পঞ্চম টায়ারের একটা দল, তারা জাম্প করে যে সেকেন্ড দলের আভাস দিয়েছেন এবং তারা 77টি আসন পেয়েছেন, এটাই অনেক বড়। যাই হোক,
আমরা দীর্ঘ সময় পরে দুজন পুরুষ নেতা পেলাম আমরা, একজন প্রধানমন্ত্রী, একজন বিরোধী দলীয় নেতা, এবং সেখানে দুজনেরই ব্যাপারে আমরা ব্যাকবোন হিসেবে বলতে পারি যে তাদের ব্যাকবোন আছে, কিন্তু এই ব্যাকবোন থাকাটাও আমাদের সরকারের জন্য এখন খুবই ডেঞ্জারাস। কেন? কারণ হলো যে শেখ হাসিনার গভর্নমেন্ট তারা একজনকে প্রভু মেনে নিয়েছিল যে যা ঝড়ঝাপটা আসবে আপনি সামলাবেন, এটা আধুনিক রাষ্ট্রের ব্যাপার। আমরা কিন্তু সেই জায়গা থেকে বের হয়ে আসতে চাচ্ছি, অর্থাৎ আমাদেরটা আমাদেরকেই সামলাতে হবে। কেমন মন্ত্রিসভা হচ্ছে? ধন্যবাদ। দেশবাসীর কাছে শুকরিয়া, বিশেষ করে আমার নওগাঁ জেলার আমার কনস্টিটিউশনের মহাদেবপুর এবং বদলগাছির সকল প্রকারের নেতাকর্মী এবং সকল জনসাধারণ, সেই সাথে আপনি যেটা পারফেক্টলি পয়েন্ট আউট করেছেন যে জামাত ছিল জন্য কম্পিটিটিভ হয়েছে। আমার এখানে আরও 8-7 জন প্রার্থী ছিলেন, লাঙ্গল ছিল, না, তাদের প্রতি শ্রদ্ধা হাত পাখা জানাচ্ছি। ছিল, তারা সবাই চেষ্টা করেছেন যার যার মতো, স্বতন্ত্রও ছিল। তো সবাইকে শুভেচ্ছা এবং সুন্দর একটা নির্বাচন উপস্থিত হয়েছে। এবং আমার বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীরা ব্যাপক পরিশ্রম করেছে, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার জনপ্রিয় চ্যানেল এই বৈশাখী টিভির মাধ্যমে। এখন আসি আপনার যে প্রশ্নটা, সেটা হচ্ছে কেমন মন্ত্রিসভা আমরা চাই, তাদের দায়িত্ব কি হবে, তারা কি কন্ট্রিবিউট করতে পারবে, তাদের যোগ্যতা অর্থাৎ কি আমাদের চাওয়ার চেয়েও বড় কথা হলো যে বাস্তবতার মন্ত্রিসভা কি হওয়া উচিত। বাস্তবতার মন্ত্রিসভা হওয়া উচিত। দেখুন, আমাদের মন্ত্রণালয়গুলো আপনি যদি দেখেন তাহলে কিছু স্পেসিফিক মন্ত্রণালয় আছে, একটা অর্থ, একটা বাণিজ্য, একটা বেসরকারি বিমান ও পর্যটন, একটা আছে যোগাযোগ, একটা রেলওয়ে, একটা আপনার আমি যেগুলোতে স্পেশালাইজেশন দরকার, Technical নৌ যেগুলো। পরিবহন, আইসিটি, এই মন্ত্রণালয়গুলো কিন্তু অ্যাবসলিউটলি প্রফেশনাল ব্যক্তি দ্বারা রান হওয়া উচিত। কারণ একটা ওই 777-এর প্যাসেঞ্জার ক্যাপাসিটি কত, এয়ারবাস বোয়িং 777-এর ক্যাপাসিটি বা কত, 747, হ্যাঁ। আর বোয়িং 373-র ক্যাপাসিটি কত, কার্গো কত, প্যাসেঞ্জার কত, ইনফ্যান্টের একটা কার্গো, একটা বিমানে একটা ইনফ্যান্টের লাগেজ কতটুকু ক্যালকুলেট হবে, সেই হিসেবে কার্গো ক্যাপাসিটি কত থাকবে কমার্শিয়াল কার্গোর জন্য, আর লাগেজের জন্য কতটুকু থাকবে, কিংবা আপনার গ্রাউন্ড হ্যান্ডলিং টাইম বা টার্ন অ্যারাউন্ড টাইম একটা এয়ারক্রাফটের কীরকম হবে, এই জিনিসগুলো মিনিমাম ধারণা যাদের নাই, তারাও দেখেছি আমি অতীতে যে তারা মন্ত্রণালয় চালাচ্ছে। তো সেই জায়গাটাতে তারা বুঝে উঠতে 1.5-2 বছর লেগে যায়। এর মাঝে ব্যুরোক্র্যাটরা এসে তাদের বোঝানো শুরু করে, অ্যান্ড দেন দ্য হোল প্রসেস ইজ রান থ্রু দ্য ব্যুরোক্র্যাটস, নট বাই দ্য পলিটিশিয়ানস। ব্যুরোক্রেটসরা চায়ও ওরকম একজন মন্ত্রী যিনি তার কথায় উঠবেন। সো আপনি যদি বলেন নৌ পরিবহন মন্ত্রণালয়, দেখুন পোর্টের এখন একটা বেশ বড় টপিক বাংলাদেশে হচ্ছে পোর্ট। আপনি জানেন যে চিটাগং পোর্ট নিয়ে একটা কোর্টে কেস চলতেছে, এবং আপনি যদি থার্ড টার্মিনালের কথা বলেন, কারা এটা কি ডেনাটা এসে করবে না আমাদের ম্যানেজমেন্ট দিয়ে হবে, তাহলে ডেনাটা যদি পারে তাহলে আমাদের ম্যানেজমেন্টকে দিয়ে কেন হয় না? মানে if someone can be a profitable and better service provider, then why not your country's people? আর মনে রাখতে হবে যে আপনার প্রত্যেকটার পিছনে ধাওয়া করছে এই বিশাল যে পরিমাণের বিষয়গুলো, টাকার সুদ, যে আপনার ঋণ। আইসিটি মিনিস্টার যিনি হলেন, উনি তো বুঝতে হবে যে আইসিটির কিভাবে উনি বেটার অ্যান্ড দ্য প্রপার অ্যান্ড চিপার এটা সার্ভিস দিতে পারেন। তো এই মিনিমাম জিনিসগুলো, এবং সেটা রাষ্ট্রের সাথে কতটুকু, দেশের ইন্টারেস্টের সাথে কতটা রিলেটেড, সেটা কিন্তু পলিটিক্যাল লোকেরা অ্যাসাইন করতে পারে। সো কিছু মিনিস্ট্রি আছে সেখানে আমাদের স্পেশালাইজেশনটা অবশ্যই দরকার, এবং সেই জায়গাগুলোতে সেই মানুষগুলোকেই বসানোটা এবার আসি যথাযথ হবে। বাউল ভাই একটা চমৎকার ইয়ে করছেন যে উনি একটা ভাগ করে ফেলেছেন, ভাগ করে এক ইয়েতে। এইবার আমরা আরেক ভাগের দিকে আসি, ফরেন মিনিস্ট্রি, আইন বিচার ও সংসদ মন্ত্রণালয়, তারপর জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থাৎ যেগুলো মানুষের ইঞ্জিনিয়ারিংয়ের সাথে যুক্ত, ওগুলো তো টেকনিক্যাল, আর এটা হলো মানুষ, মানে আপনি কিভাবে আগাবেন।
আমাদের জুলাই সনদ, আমাদের সংবিধান এবং এই যে আপনারা যে সেকেন্ড শপথটা নেবেন, যেটি রেফারেন্ডাম গণপরিষদ সদস্য হিসেবে, এই জায়গাটা সাধারণ মানুষের কাছে কিন্তু খুবই টাফেস্ট জব। এটা সাধারণ মানুষের বোঝার দরকারও নাই আসলে। সেই ক্ষেত্রে আপনার ওই জুলাই সনদের কারণে আপনার আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয় খুবই জরুরি একটা ব্যাপার। এবং আপনি এই সরকার, যেটা অন্তর্বর্তী সরকার একটা সুবিধা করেছে এবং আপনারা সেটাকে সাস্টেইন করবেন, সেটি হলো বিচার বিভাগের স্বাধীনতা, যেটার মনে হয় সবচেয়ে বেশি খেসারত আপনাদেরকেই দিতে হয়েছে। বেগম খালেদা জিয়ার থেকে শুরু করে, অর্থাৎ আপনার শীর্ষ নেতা থেকে শুরু করে আপনার তৃণমূল নেতা, শুধু আপনারা না, দেশের জনগণও দিয়েছেন। ফরেন মিনিস্ট্রি খুবই জটিল প্রক্রিয়ায় আছে। আপনাদের রিসার্চের জায়গাটুকু কতটা করুন আমি জানি না, একদম প্রথম দিনই আমি এমপি হিসেবে জিজ্ঞেস করে ফেলতেছি সরকারের এই ব্যাপারে, কিন্তু আপনি মোরাললেস কমফোর্টেবলি বলেন এটা কেমন হওয়া উচিত। আপনি একজন এমপি হিসেবে এখন সংসদে বসতে পারেন নাই সরকারে, তার আগেই কিন্তু সরকার মানে মন্ত্রিসভা গঠন হয়ে যাবে, অন্তত আপনি আপনারটা বলেন। ধন্যবাদ। প্রথমে আমি শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই আমার নির্বাচনী এলাকা শাহজাদপুরের জনগণ, নেতাকর্মী সকলকে। এবং আজকের এই অনুষ্ঠানে আমরা যে সময়টায় বসে আছি, সম্ভবত ক্যালেন্ডারের পাতায় আগামীকালকে আমরা চলে আসছি, নতুন সরকার গঠিত হবে, শপথ নেবে নতুন সংসদ সদস্যরা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই পরিস্থিতিতে আসার আগে কিন্তু এই নির্বাচনে যে সরকারটা হতে যাচ্ছে, এটার প্রিসিডিং দুটো বড় বড় ইভেন্ট। একটা হচ্ছে যে আমাদের যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, সেটার মাধ্যমে সেই পুরনো ভেঙে পড়া ব্যবস্থাটা চলে যেতে হয়েছে। মানুষের মধ্যে প্রত্যাশার পারদ আকাশচুম্বী। এবং তারপরে আবার এই 1.5 বছর সময়ে তারা যে প্রত্যাশা নিয়ে শুরু করেছিল জার্নিটা, যেই অ্যাক্টরকে যেই রোলে দেখতে চেয়েছিল মানুষ, তাদের ভিন্ন চেহারাটা তারা দেখার সুযোগ পেল এই 1.5 বছর। অ্যান্ড দেন আমরা একটা প্রপার ডেমোক্রেটিক ইলেকশনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার পেতে যাচ্ছি প্রায় 2 দশক পরে। ফলে এই যে প্রত্যাশা, মানুষের একটা অভ্যুত্থানের স্মৃতি, খুব নিকট অতীতের স্মৃতি, একটা জেনারেশন যেটাকে তৈরি করেছে এবং এক্সপিরিয়েন্স করেছে, আর বাকি জেনারেশনগুলোর সঙ্গেও কিন্তু এই জেনারেশনের চিন্তা, চেতনা, ভাষা সব কিছুর তফাৎগুলো আমরা দেখতে পাচ্ছি। ফলে নেক্সট যে সরকার আসবে, সেখানে আপনি যে প্রশ্নটা করেছেন যে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে যারা যাবেন, আমি মনে করি যে টেকনিক্যাল এক্সপার্টিজ আইডিয়ালি থাকলে সেই বিষয়ে পারফেক্ট। তবে সবচেয়ে জরুরি যেটা এই ধরনের একটা পরিস্থিতিতে, যখন মানুষের সবচেয়ে জরুরি প্রয়োজনটা, আকাঙ্ক্ষাটা হচ্ছে যে স্ট্যাবিলিটি, স্থিতিশীলতা তারা চায় একটা অস্থিতিশীল পরিবেশে, এবং সেখানে পলিটিক্যাল কমিটমেন্ট, নেতৃত্বের দৃঢ়তা এবং নেতৃত্বের এক্সপিরিয়েন্সটা আমি মনে করি সবচেয়ে বেশি জরুরি হবে সমস্ত মন্ত্রণালয়গুলোতেই। কারণ প্রতিটা সিস্টেমের প্রতিটা অংশই আমরা ভেঙে ফেলেছি, এখন সেটা বাবুল ভাই, আপনার কিছু লাগবে বা শারীরিকভাবে কোনো চ্যালেঞ্জ কিছু? আচ্ছা, আমি বলছি আমাদের প্রডিউসারদেরকে নিশ্চয়ই যাবে যে আমরা লাইভের অনুষ্ঠানে এটা করা যেতে পারে, কারণ এটা লাইভ অনুষ্ঠান। আমরা আমাদের প্রযোজক যারা আছেন, একটু যদি গরম পানি দেওয়া যেতে পারে ফজলে হুদা বাবুলের জন্য। দেখো এম এ মুহিত, যে কথাগুলো বলছিলাম আপনি কন্টিনিউ করুন। তো পলিটিক্যাল লিডারশিপটা খুব জরুরি, এবং সেই এক্সপিরিয়েন্সটা থাকা, সেটা নট নেসেসারিলি আপনার সেই সবাইকেই আগেই মন্ত্রী ছিল আবার মন্ত্রী হতে হবে সেই লিডারশিপ, বা সেইটাই নেসেসারি না, সেটা দরকারি। পাশাপাশি অন্য সেক্টর থেকেও যদি সে লিডারশিপ রোলে থাকে, তাকে যদি ডিসিশন মেকিং, কঠিন ডিসিশনগুলো নেওয়ার এক্সপিরিয়েন্স তার থাকে, তাহলে প্রতিটা মন্ত্রণালয়ে যে চ্যালেঞ্জগুলোই সে মোকাবেলা করবে এই অস্থিতিশীল সময়ে, সেটা সহজ হবে। পাশাপাশি আমি মনে করি যে এবারের মন্ত্রিসভাটায়, যেহেতু জুলাই গণ অভ্যুত্থানে আমরা স্পষ্টই দেখেছি যে, আমি বলি যে আগের যে জেনারেশনগুলো যারা পাকিস্তান পিরিয়ড দেখেছেন, মুক্তিযুদ্ধ দেখেছেন, তাদের যে লিভড এক্সপিরিয়েন্স, আর এখন যারা বিপ্লব বিদ্রোহ করলেন সেই তরুণরা, তারা কিন্তু পুরোটাই ফ্যাসিস্ট একটা সমাজ ব্যবস্থার ভেতরে তাদের 10 বছর বয়স থেকে আজকে যুবক হওয়া পর্যন্ত তারা এক্সপিরিয়েন্স করেছে। এবং তাদের ভাষা, তাদের প্রতিবাদ, তাদের মধ্যে যে ক্ষোভ, এগুলো কিন্তু আমরা মাঝে মাঝে অন্যান্য জেনারেশনগুলো বুঝতে পারছি না। এবং তাদের যে সমাজে পরিবর্তনের প্রত্যাশা, সেটা মাঝে মাঝে আমার কাছে মনে হয় যে ওল্ডার জেনারেশনকেই মেলাতে পারছে না। ফলে মন্ত্রিসভাতেও সেই রিফ্লেকশন থাকা দরকার যে ইয়াং জেনারেশন যেমন থাকবে,
মধ্যবয়সীরা থাকবে যাদের কিছুটা ইয়াংদের বোঝার ভাষাটা জানা আছে কিন্তু কিছু এক্সপিরিয়েন্স আছে, এবং ওল্ডার জেনারেশন যারা ইতিমধ্যে রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞতা আছে। এই 3 প্রজন্মকে সমন্বয় করে আমার মনে হয় যে আগামী মন্ত্রিসভার আগানো উচিত। আমরা ফেসবুকে অনেকগুলা মন্ত্রিসভা দেখতে পাচ্ছি, অনেক মন্ত্রিসভা, কোনোটা 30 সদস্য বিশিষ্ট, কোনোটা 50 সদস্য বিশিষ্ট। আমার ধারণা যে না, মন্ত্রিসভা তো একটাই, সদস্যগুলো ভিন্ন। হ্যাঁ, ওই মন্ত্রিসভা আর কি অনেকের কম্বিনেশনে, এবং এটি কি একটা অদ্ভুত জিনিস। সরকারকে অনেক হেল্পও হবে হয়তো বা, জানি আমি, যে সরকার ভাবতে পারবে। আমরা সেই মন্ত্রিসভাগুলো নিয়েও আলোচনা করব, যাদের নাম এসেছে তাদেরকে নিয়ে আলোচনা, যারা পরিচিত তাদের তো কাজের অভিজ্ঞতা আছে। আরেকটি বিষয় যে করি সেটি যে আমরা অনেক দিন পরে দেখলাম, যেমন আমি অনেক দিন দেখতে পারি নাই যে আমাদের তখনকার প্রধানমন্ত্রী আমাদের 3 বারের প্রধানমন্ত্রীকে দেখতে গিয়েছেন বা তার সাথে কথা বলছেন। হ্যাঁ, তার ছেলের মারা যাওয়ার, ছোট ছেলে আরাফাত রহমান কোকো, তিনি মারা যাওয়ার পরে তিনি গেলেন, কিন্তু সেটি আরাফাত রহমান কোকোকে দেখা বা তার পাশে সহানুভূতির সাথে বসার চেয়েও রাজনীতিতে বড় হয়েছিল। এবং একইভাবে আপনার মনে আছে যে যখন সুধা মিয়া মারা যায় তখন বেগম খালেদা জিয়া সেখানে যায়, সেটিতে বেগম খালেদা জিয়া হয়তো বা তথাকথিত রাজনীতিটা জানেন না, এই জন্য রাজনীতিটা হয়নি সেখানে হয়তো। আমরা এই জায়গাটি যে দেখলাম যে নাহিদ ইসলামের কাছে আজকে চেয়ারম্যান গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আমরা বলতে পারি শপথ না নেওয়ার, তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী বাংলাদেশের, এবং জামাতের আমিরের বাসায় গিয়েছেন। এই ছবিগুলো আমাদের কাছে নতুন, এবং তরুণ প্রজন্মকে এই ছবিগুলো কি ভাইব দিবে আমাদেরকে, সেই আলোচনাটাও থাকবে। দর্শক আমাদের সঙ্গে থাকুন, 1 মিনিট পরে ফিরছি। আবারও স্বাগত জানাচ্ছি, এবং আমাদের আজকের বিষয় নতুন সরকারের চ্যালেঞ্জ। আমরা মন্ত্রিসভা গঠন না হওয়া পর্যন্ত এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমি দুটো বিষয় বলেছিলাম যে যেটি চিত্রটা দেখলাম সেটি নিয়ে আগে আলোচনা করি, পরে অন্য বিষয়টি যে কারা কেমন এই ফেসবুকের মন্ত্রিসভা নিয়ে আলোচনা করব। নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান, জামাতের আমিনের বাসায় তারেক রহমান। আমরা এই ছবিগুলো দীর্ঘ সময় দেখি নাই, এমনকি এই যে প্রচারণাতেও কখনো কখনো আমরা একটু থমকে যাচ্ছিলাম, কিন্তু আমরা বুঝলাম যে না, সার্কেলটা কমপ্লিট হয়েছে, যে ওইটা প্রচারণায় আমার ফাইট ছিল, আমরা জনগণের কাছে যুদ্ধে গিয়েছি, জনগণ ফলাফল দিয়ে দিচ্ছে, এখন আবার আমরা একসাথেই পাশাপাশি যাব। আমি এতটুকু বুঝতে পেরেছি। আমি জানি না ফজলেহুদা বাবুল আপনি কি ব্যাখ্যা দিবেন এই ছবিগুলো? হ্যাঁ, ধন্যবাদ। এটা শুরু থেকেই বিএনপির স্ট্যান্ড ছিল, বিশেষ করে 5ই আগস্টের পর এটা আমাদের চেয়ারম্যান, প্রাইম মিনিস্টার ইলেক্ট, আমেরিকান ভাষায় যদি বলি, প্রাইম মিনিস্টার ইলেক্ট জনাব তারেক রহমান শুরু থেকে এটা বলে এসছেন যে আমরা কিভাবে কাজ করব, আমাদের রাজনৈতিক দলগুলির প্রতি একজন আরেকজনের প্রতি আমাদের আন্ডারস্ট্যান্ডিং কোন জায়গায় থাকবে, বিরোধিতা কোন জায়গায় থাকবে, এই জিনিসগুলো উনি বহুভাবে বিভিন্ন ফোরামে উনি ক্লিয়ার করেছেন। আমি নিজেও এখানে আসবার আগে পরশুদিন রাতে আমার যিনি মেইন প্রতিদ্বন্দ্বী করতে হয়েছে জামাত ইসলামের সাথে, ওনার বাসায় আমি গিয়েছি। আমি এক থানার মানুষ, উনি আরেক থানার মানুষ। আমি ওই থানায় যেয়ে ওনার বাসায় গেলাম। হি ওয়াজ ভেরি কোয়ার্ডিয়াল, আমাদের চা খাওয়ালেন এবং আমরা কোলাকুলি করলাম, এবং আমিও দেখেছি ওনার মধ্যে কোনো অভিনয় ছিল না। এবং আপনার মধ্যে ছিল? নো, নট নেসেসারিলি। কিন্তু আমি কিন্তু নিউজ চ্যানেলে দেওয়ার জন্য বা সাংবাদিক নিয়ে যে এটা করিনি, আমি একাই গেছি। অ্যান্ড ইট ওয়াজ নট মাই পলিটিক্যাল পার্টিস ডিসিশন লোকালি, ইট ওয়াজ মাই ওন ডিসিশন। কিন্তু এই 5 মিনিট আগে এই ঘটনাগুলো তো অনেক দিন বন্ধ ছিল, কারণ যখন সেন্ট্রাল থেকে এটা হয় না তখন নওগাঁর এমপিও এটা করবেন না। আমরা যখন না, এটা হওয়ার আগে আমরা করেছি। এটা বিএনপির শিষ্টাচার অনেক আগে থেকেই। না, আমি বিএনপিকে নিয়ে চিন্তা বলছি না, আমরা বলছি দীর্ঘ সময় আমাদের যে, দেখুন, এটা আওয়ামী লীগ বিএনপির সময় আমরা যখন ইউনিভার্সিটি হোস্টেলে ছিলাম, মোহিত ভাই ক্যান পারফেক্টলি পয়েন্টেড আউট, তো আমরা কিন্তু দেখেছি বাহাদুর বাপারি এবং মনির হোসেন বা মোশাররফ হোসেন,
তারা কিন্তু মধুতে এক পাশাপাশি টেবিলে বসে আড্ডা, চা, এবং তারা সেই, আমি এই জসিমউদ্দিন হলে আমি ছাত্র, সেখানে আমি দেখেছি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি সাজ্জাদ থাকতেন এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি সেক্রেটারি মনির হোসেন, মোশাররফ হোসেন থাকতেন। সো দিস ওয়াজ দ্য সিনারিও। বাবুল ভাই, আমাদের সিনারিও ছিল যে তিনটা দল তো একসাথে করে স্বৈরাচার আন্দোলন করেছেন, জি। কিন্তু আমাদের বাস্তব সিনারিও হলো যে 24শে জুলাই কিন্তু আমরা একসাথে রাজনৈতিক দল আমাদেরকে সমর্থন দিয়েছেন, কিন্তু আমরা হতে পারিনি। কারণ এইটার কারণ কিন্তু সেন্ট্রাল থেকে রাজনৈতিক বিরোধীরা আমাদেরকে ব্যক্তি বিরোধিতার মধ্যে চলে গেছে। এটা যখন কারণ শেখ হাসিনা যখন খালেদা জিয়াকে পানিতে ডোবাতে চান, তখন আপনার আসলে আপনি যত শিষ্টাচারী বলেন, এই 17 বছরে শেখ হাসিনা রাজনৈতিক খালি অর্থনীতি ধ্বংস করেছে তা না, খালি সমাজ নষ্ট করেছে তা না, মানে শুধু শিক্ষাঙ্গন ধ্বংস করেছে তা না, উনি রাজনৈতিক শিষ্টাচার এবং কালচার ধ্বংস করেছেন। এবং ওই সময়ে আপনি যখন টেলিভিশনে আমরা যখন টক শো করতাম, হয়তো দেখা যেত এমন এমন কথা বলা হতো আরেকজন রাজনৈতিক ব্যক্তিকে বা অন্য কোনো রাজনৈতিক দলের প্রধান, এবং সরকার প্রধান যে কথাটা বলছেন সেই কথা নিয়ে টক শোতে আলোচনা করতেন এবং সেখানেও বিরোধী দুই পক্ষ ঝগড়া লেগে যেত। রিয়েলি এ ফ্যাসিস্ট রিজম, ওইটার সাথে এই রেজিমের আপনি কোনো ইয়ে করতে পারেন। আমরা চাই, হ্যাঁ, এটাকে রেজিম বলবেন? আমি রেজিম বলবো, ওইটা ছিল নেগেটিভ অর্থে রেজিম, এটা বলবো যে পজিটিভ অর্থে যে নতুন এরা, আই শুড সে এরা। সো এই এরাতে আমরা এক রাজনৈতিক দলের সাথে আমাদের প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিযোগিতা থাকবে, মত পার্থক্য থাকবে, আবার আমরা একসাথে বসে আমরা দেশের সাথে এক হব। দেখুন, শেখ হাসিনা ওয়াজেদ যখন ভারত যায়, পালায়ে যায়, সেই সময় কিন্তু এই ইস্যুতে কিন্তু বামপন্থীরা বলেন, কংগ্রেস বলেন, এবং এটা ভালো ইস্যু বলছি না, কিন্তু তাদের যে পররাষ্ট্রনীতি, বিজেপি, কংগ্রেস, বামপন্থী, আকালি দল, যতগুলা রিজিওনাল পার্টি আছে, দে অল ওয়ার টুগেদার। নো, বিকজ শেখ হাসিনা তাদের দেশের স্বার্থ দেখেছে, তারা এখন শেখ হাসিনাকে রাখবে। তারা সবাই একমত, সেখানে একসাথে বসে কোলাকুলি করেছে। আপনি জানেন যে কংগ্রেস আর বিজেপি একটা বিষয়ে একমত, শেখ হাসিনার বিষয়ে, রাইট? সো এটা ভালো না খারাপ সেটাই আমি বলছি না, আমি বলছি না, এটা তো তাদের জন্য ভালোই, তাদের জন্য ভালো, কারণ শেখ হাসিনা তাদেরকে ইয়ে করছে। তো আমাদেরও, এবং তারা কৃতজ্ঞতা আমাদের দেশের স্বার্থে, বিশেষ করে আপনি আজকে বলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথা, এইটা আগামীতে সবচেয়ে বড় রোল প্লে করবে বাংলাদেশের স্টেবিলিটিতে। এর কারণটা হচ্ছে আমাদের এখানে এমন মানুষ দরকার যারা রাজনৈতিকভাবে অভিজ্ঞ। প্রথম কথা, আপনার মনে আছে 96 একজন বয়োজ্যেষ্ঠ আওয়ামী নেতা সিলেটের আব্দুস সামাদ আজাদ, উনি কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় চালিয়েছেন, সাথে হ্যাঁ একজন মানে হার্ভার্ড গ্রাজুয়েটও ছিলেন, সম্ভবত বিজেপি আবুল হাসান চৌধুরী কিছুদিন ছিলেন, কায়সার ভাই, আমরা কায়সার ভাই বলে বলতাম, তো উনিও ছিলেন। তো এটা কিন্তু মোটামুটি ভালো চলেছে সেই সময়। তো এই জন্য আমাদের রাজনীতি, দেশপ্রেম এবং তার সাথে বহির্বিশ্ব, এটা 91 সালে মুস্তাফিজুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল মুস্তাফিজুর রহমান, তিনি ফরেন মিনিস্ট্রি সামলাতেন। আমরা মোর্শেদ খানকে দেখেছি, মোর্শেদ খানকে সামলাতে দেখেছি। তখন এত কমপ্লেক্সিটি ছিল না, জিওপলিটিক্সটা তখন খুবই সরলীকরণ ছিল। এই মুহূর্তের যে জিওপলিটিক্স, এই মুহূর্তের যে বৈশ্বিক পলিটিক্যাল সিচুয়েশন, এই সময়টাই মানে একটা ব্যাপক, যেমন এই যে ডোনাল্ড ট্রাম্প যে আমাদের বিশ্বের বিভিন্ন দেশের উপর যে কর আরোপ করলেন, এই যে প্রেক্ষাপট, এগুলো হ্যান্ডেল করা। সো আমাদের এই জায়গাটাতে শুধুমাত্র যে আপনার, যেমন ভারতের এখন পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, উনি কি পররাষ্ট্রনীতিতে উনি আমেরিকার সাথে কি করেছেন, রাশিয়ার সাথে কি করেছেন বলতে চাই না, তো আঞ্চলিক নীতিতে কি উনি কি সাকসেসফুল, আমি বলবো না। কিন্তু উনি কি ব্রিলিয়ান্ট না, উনি কি অভিজ্ঞ না, উনি কি প্রফেশনাল না? উনি সম্ভবত সবচেয়ে ব্যর্থ পররাষ্ট্রমন্ত্রী। কিন্তু এখানে কেন ইন্ডিয়ার প্রতিবেশীদের প্রত্যেকের সাথে তাদের সম্পর্ক নষ্ট। এক্স্যাক্টলি, এটার কারণ হচ্ছে যে ওনার রাজনৈতিক অভিজ্ঞতা ছিল না। আমি একটু এই ভালো আলোচনা নিয়ে আসছেন উনি, আমি একটু আপনার কাছে, আপনার কানেক্ট হতে পারেন। কারণ হলো যে
ফরেন মিনিস্ট্রিটা আমাদের খুব গুরুত্বপূর্ণ জায়গায় আসবে, কারণ এটি আপনি ভারত এবং আপনার অন্য দেশ এবং চীন, পাকিস্তান এবং মায়ানমার পরিস্থিতি, আপনি বেশ কয়েকটি অস্ত্র চুক্তি হচ্ছে, এটা দীর্ঘ সময় আপনার বন্ধ ছিল। হ্যাঁ, বেশ কয়েকটা, আমি ওই টার্মসগুলো বলতে পারবো না, সেনাবাহিনীর টার্মসগুলো, যে আপনার সেনাবাহিনী কিন্তু মুভ অন, মানে মুভ করছে। আমরা বেশ কিছু এয়ার বেসগুলোকে আমরা এগিয়ে নিয়ে আসছি। তো কেমন ফরেন মিনিস্ট্রি আসলে যেটা বলছিলেন যে জিওপলিটিক্সের দিক দিয়ে বাংলাদেশ বিগত 54 বছরে কখনো এত কমপ্লেক্স জিওপলিটিক্সের একেবারে সেন্টারে চলে আসার মতো অবস্থা এবং হয়নি। একজন আগে কখনোই প্রধানমন্ত্রী হন নাই, এমপি হন নাই, তার উপরেই পড়েছে, এবং জি। তার মা ছিল কিন্তু তার একজন বড়, হ্যাঁ। তার মা এখন নেই হয়তো বা, জি। অর্থাৎ তার চ্যালেঞ্জটা কেমন হবে আমাদের প্রধানমন্ত্রী? জি, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রধানমন্ত্রী তো একা নন, প্রধানমন্ত্রী একটা মন্ত্রী হ্যাঁ, পরিষদ থাকবে, তার টিম থাকবে, তার উপদেষ্টা পরিষদ থাকবে, এবং এই বিরাট চ্যালেঞ্জ যেটা কিন্তু অনেক বড় কথা যে প্রধানমন্ত্রী একা নন না, এবং ওনার জন্য মেইন চ্যালেঞ্জ বা টাস্কটা হচ্ছে আসলে ওনার টিমটাকে পারফেক্টলি বিল্ড করা। ওনার মন্ত্রী পরিষদ, উপদেষ্টা পরিষদ, সেখানে যদি ভালো একটা টিম থাকে তাহলে, এবং একটা যদি আরেকটাকে কমপ্লিমেন্ট করে এমন মানুষরা যদি থাকেন, তাহলে আমার মনে হয় ওনার যে ভিশনটা আছে, ওনার যে ব্যক্তিত্ব উনি দেখিয়েছেন বিগত 15 বছরের আন্দোলনে আপোষহীনভাবে নেতৃত্ব দেওয়া থেকে শুরু করে গত 1.5 বছরে যে চ্যালেঞ্জিং সময়ে তিনি বাংলাদেশকে মোটামুটি এগিয়ে নিয়ে আসলেন নির্বাচন পর্যন্ত, সেই নেতৃত্ব দিয়ে ভালো টিম নিয়ে আমার মনে হয় যে এটা উনি ভালোভাবেই হ্যান্ডেল করতে পারবেন। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কোথাও কোথাও রাষ্ট্রপতির কথা বলা হচ্ছে। আমি জানি না, আমি আইন সম্পর্কে খুবই দুর্বল, যে ঠিক এই মুহূর্তে এক্সিস্টিং যে আমাদের মহামান্য রাষ্ট্রপতি রয়েছেন শাহাবুদ্দিন চুপ্পু, তার মেয়াদ কিন্তু আছে, এবং তিনি তার ক্ষেত্রে কি সমাধান আসলে? আপনাদের শপথ তো শেষ পর্যন্ত সিইসি করাচ্ছেন। কিন্তু এগুলো সবই তো স্পেকুলেটিভ, এই মন্ত্রী পরিষদ, না রাষ্ট্রপতি, স্পেকুলেটিভ তাই না? তো কোনো মানুষ source ও আলোচনা নাই। করতে, না সোর্সও নাই, সমস্তগুলোতে কোনো source ও সোর্সের নাই। কোনো সুযোগও নাই, থাকার না, সুযোগও নাই। না, যেমন বিভিন্ন সময় মন্ত্রী পরিষদের মানে আগে থেকে জানা যেত না, কিছু। যেটা সরকার এবার গঠিত কিন্তু- আছে, জি, সরকার গঠিত আছে, সেইটার ক্ষেত্রে আপনি Reshuffle হওয়ার এক ধরনের ধারণা পাওয়া যায় স্পেকুলেশন, কিছু। একটা ভালো স্পেকুলেশন পাওয়া যেতে পারে। কিন্তু যেই সরকার, মানে আপনার তো সব কিছু নতুন, জি। আপনার আমাদের প্রধানমন্ত্রী নতুন, তিনি এমপি হিসেবে নতুন, প্রধানমন্ত্রী হিসেবে আমাদের বিরোধী দলীয় নেতাও নতুন, তিনি এমপি, বিরোধী দলীয় নেতা হিসেবে আমাদের বললাম আমরা প্রায় 150 এমপি কিন্তু নতুন। ঘটনাটা নতুন না, না, ঘটনা নতুন না। 91-এও এরকম হয়েছে, তখনকার প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেত্রীও কিন্তু নতুন ছিলেন। হ্যাঁ, নতুন ছিলেন। হ্যাঁ, সেখানে একটা যেমন তারা কিন্তু 35 বছরে দেশের তারা রাজনীতি যেমন এখানে নিয়ন্ত্রণ হইলেন যে করেছেন। বেগম খালেদা জিয়া কয়বার শপথ নিতে হবে, এটা একটা প্রশ্ন উঠেছিল তখন, কারণ উনি যখন সংসদীয় প্রধানমন্ত্রী হলেন তখন কি আবার শপথ নেবেন কিনা আমি জানি না, এটার সমাধানটা আমার মনে নেই যে উনি কি আবার শপথ নিয়েছিলেন কিনা। কিন্তু এবারের যে জায়গাটি, যে রাষ্ট্রপতির জায়গা, যদি এক্সিস্টিং প্রেসিডেন্টই সংসদ ডাকেন, তাহলে উনি হবেন হলো বাংলাদেশের একমাত্র প্রেসিডেন্ট যিনি 3 সরকারকে জি, আনলেন। এবং সেই জায়গা থেকে আমাদের আইনগত চ্যালেঞ্জটা কি হবে? আপনারা তো রেফারেন্ডামটা প্রথম শুরু করবেন, আমাদের মুহিত ভাই। হ্যাঁ, রেফারেন্ডামের কাজটা আমাদের তো মনে হয় প্রথম শুরু হবে। যে আমাদের গণভোট হয়ে গেল, এবং তারপরে যে গণভোটের জুলাই সনদটা কত দিনের implementation। মধ্যে হতে পারে, মানে এটা আপনার তো কি মনে হয়? বলাই আছে যে আপনার 3 মাস, না 6 মাস, 180 দিন। 180 দিন। এটা একদমই নতুন আমাদের কাছে, জি, কোনো জি। আর জুলাই সনদ নিয়ে ধরেন যে অনেক দীর্ঘ আলোচনা তো হয়েছে, কিন্তু সেই আলোচনাগুলাই কিন্তু আসলে পিপলস রিপ্রেজেন্টেশন সেই অর্থে ছিল না, ছিল পার্টি রিপ্রেজেন্টেশন। এখন যদি আপনি রেট্রোস্পেক্টিভলি দেখেন, যে 40 জন, এখন পিপলস যে 40 জন নিজেদেরকে প্রতিনিধি ভেবে এবং আমরা সবাই মেনে ওই আলোচনাটা হয়েছে, এখনকার রেজাল্টের সাথে আপনি দেখবেন ওই 40 জনের 38 জন নাই। 10%কেও রিপ্রেজেন্ট করে না, আর বাকি 2 জন 90%কে রিপ্রেজেন্ট করে। কিন্তু আমরা যখন ওই ঐক্যমত কমিশনে আলোচনা হয়েছে, সবাইকে কিন্তু একই ওজনে একই বাটখারায় রাখা হয়েছে। আমি এই বিষয়টা কিন্তু এই জন্য পরে জটিলতা সৃষ্টি করতে পারে।
আমরা এই যে কে শুনবে কার কথা। জুলাই সনদের আলোচনাটায় আসবো। আপাতত মন্ত্রী পরিষদটা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না বের করাটা, জুলাই সনদের আলোচনা থাকবো। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, 1 মিনিট পরে ফিরছি। আবারও স্বাগত জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারে। এটা পড়লে শপথ অনুষ্ঠান শেষ পর্যন্ত চিফ ইলেকশন কমিশনার অধীনে হচ্ছে এবং ওই দিনই মানে এটি মন্ত্রিপরিষদ সম্ভবত তারপরেই মন্ত্রিপরিষদের শপথটা কি সংসদের বাইরে দক্ষিণ প্লাজায় হবে না ভেতরে হবে? একই জায়গায়। আবার এমপিদেরটাও সংসদের বাইরেই হবে। আচ্ছা, আমাদের অনেক দর্শকই জানে না যে কেন এমপিরা সংসদের বাইরে শপথ নিচ্ছে। এটার একটা ল আছে সম্ভবত, আপনারা কেউ একটু খোলাসা করতে পারবেন কিনা, বা কেন নিচ্ছে এটা, কেন আপনারা সিদ্ধান্ত নিলেন? ল আছে নাকি কোনো এটার? আছে কিনা আমি জানি না, আমি জানতে চাইলাম। না, আমার যে এটা তো ট্র্যাডিশন শপথ আছে, পাঠ করাতে হবে ট্র্যাডিশন আছে। কনস্টিটিউশনাল বডিকে দিয়ে, সেটা প্রধান বিচারপতি হতে পারে, প্রধান নির্বাচন কমিশনার, আমরা সিসির কাছে কেন স্পিকার গেলাম? যদি পরপর 3 দিন অনুপস্থিত থাকে, এই লটা আছে। স্পিকার যদি বিগত সংসদের স্পিকার যদি গেজেটের পর পরপর 3 দিন অনুপস্থিত থাকে, সেক্ষেত্রে প্রেসিডেন্ট কিংবা চিফ নির্বাচন কমিশনার অথবা প্রধান বিচারপতি যে কেউ সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাতে পারবেন। এই জিনিসটা এইটা আইনে আছে। এখন কোথায় করবেন, দক্ষিণ প্লাজায় না উত্তর প্লাজায়? এই কিন্তু লতে তো এটা নাই যে স্পিকার আছেন অনুপস্থিত না, জেলে আছেন, আপনি তখন যেটা কি হবে? বলছেন, এখন কোথায় আছে নোবডি নোস। যে লয়েবল আছে যদি অ্যাবসকন্ট থাকে। সে হ্যাঁ, যদি ডেপুটি অনুপস্থিত স্পিকার থাকে। জেলে আছেন কিন্তু স্পিকার মানে এগুলো অজানা সব জায়গায়। তো আপনার একটা নর্মাল সিচুয়েশনে। এগুলো বললে দাঁড়ায় যে আপনার 5ই আগস্ট হয়নি। 5ই আগস্ট যখন হয়ে গেছে তখন আসলে এই আর্গুমেন্টগুলো আর ভ্যালিড না। রিয়েলিটিটা ডিফারেন্ট, তাই না? Okay, ঠিক আছে, আমরা শপথের পরের আপনার এটা একটু ভালো না যে মোহিত ভাই পারফেক্টলি পয়েন্টেড। হ্যাঁ, শপথের পরে আমরা যাব হলো মানে আগে হলো এমপির শপথ হবে, হ্যাঁ। এরপরে রেফারেন্ডামের। আমি আরেকটা লজিক আপনাকে দিতে পারি যে আপনি তো পার্লামেন্ট মেম্বার শপথ করার পর ইউ আর গোয়িং টু এন্টার টু দ্য পার্লামেন্ট, রাইট? এইটাই জানতে চাচ্ছিলাম। দ্যাট ইজ দ্য রিজন। এটা নর্মালি বাইরে হয়, বাট দের ইজ নো ল অন দিস। না, এটা ট্র্যাডিশন, এটাই জানতে চাচ্ছিলাম, কারণ এটা নিয়ে ছোট ছোট আইন নিয়ে আমি আপনাকে এটাকে আপনি ডিটেইল বলতে পারবো ইয়েও না। দেখতে পারেন যে এটা মোর ওপেননেস দেখালো, আর জনগণের সামনে উন্মুক্ত হবে তারা। না, এটা শপথ বিএনপির নিল। ডিজায়ারের উপরে হয়েছে, এই কারণে আমি বললাম। এটার কোনো ইয়ে না, আলোচনার বিষয় না। আলোচনার বিষয় হলো রেফারেন্ডামের ক্ষেত্রে সংসদে গেলে কোন জিনিসটা আগে হবে, আপনার কি সেই কোনো নির্দেশনা পেয়েছেন কিনা? এই রেফারেন্ডাম জুলাই সনদকে আমরা আগে আনবো না এই সংসদকে এগিয়ে না, কিভাবে শুরুটা হবে কিভাবে? না, এটা খুবই নর্মাল, এটাকে এত কমপ্লেক্স করবার কিছু নাই তো। এটা পার্লামেন্ট যখন শুরু হবে, পার্লামেন্টে যে আলোচনাগুলো এজেন্ডাভুক্ত হবে সেখান থেকেই আলোচনা শুরু হবে। সেটা ইকোনমি হতে পারে, সেটা না, কিন্তু বাবুল ভাই, আপনি আমাদের মনে হয় না আমাদের জেনারেলাইজড হবে, কারণ আমাদের তো সার্বভৌম ফার্স্ট সংসদ। 180 ডেজ ইউ আর গণপরিষদ সদস্য এবং এটা করতে হবে। সংসদ সদস্য একই সাথে। একই সাথে, তাই না? হ্যাঁ। তো আপনার জন্য গণপরিষদ সদস্য হিসেবে আপনার সময় কম, সংসদ সদস্য হিসেবে আপনার সময় বেশি। জি, 6 মাস। সেই ক্ষেত্রে এক ধরনের সিস্টেমেটিক ওয়েতে আছে। আর একটা বিষয় আছে, সেটি হলো এই অন্য দলগুলো কিন্তু জুলাই সনদ নিয়েই শুরু করবে, বিরোধী দল। হ্যাঁ, সেটা অসুবিধা নাই। দেখুন, তো যখন আপনার হাতে 212, তখন যে খুব একটা আপনি বিপদে পড়ে থাকবেন এমনটা ভাববার কোনো কারণ কিন্তু আবার অনেকে মনে করছে যে খুব একটা যে সুবিধাতেও আছেন, কারণ এখন আপনার এথিক্যাল রেসপন্সিবিলিটি অনেক। না। না, এথিক্যাল আমি রেসপন্সিবিলিটি যেটা বলা হয়, ফ্রেম করা হয়, এটা কিন্তু ঠিক না। জুলাই সনদ একটা সনদ, সেখানে সই করা হয়েছে। তো যেই সনদটা সই করা হয়েছে ওইটা execute আমি শুধু হবে। সেটাই অ্যাগ্রি করে এসেছি। তো ওই Party সনদ তো হিসেবে আমরা তো পুরো ওটা- ওয়ার্ড বাই ওয়ার্ড ইমপ্লিমেন্ট করব। ওই সনদেই তো লেখা আছে নোট অফ ডিসেন্টের কথা। সো আমি যখন ওটা সই করেছি, ইনক্লুডিং নোট অফ ডিসেন্ট আমি সই করেছি। সো ওই কাগজটা আমরা পুরোপুরি ফলো করব। সোশ্যাল মিডিয়ায় অন্য ধরনের একটা জি, ভাইব্রেশন দেওয়া হচ্ছে, social এই media জায়গা দেয়। থেকে আমি জানতে চাচ্ছি। দেখুন, যে- এই সোশ্যাল মিডিয়া একটা জিনিস
সোশ্যাল মিডিয়া তো ছিল জামাত ক্ষমতায় চলে আসলো, ঠিক আছে, জি যেমন তো ক্ষমতায় আসছে, তো বিরোধী দলীয় নেতা তো ক্ষমতার একটা অংশ। ঠিক আছে না, আপনি যে মিন করে বলছেন ওটা সাধারণ হাইপ বা সাধারণ মানুষের মতামত না। সাধারণ মানুষের মতামত যে জামাত চলে আসবে, বিএনপি শেষ। সাধারণ মানুষ না, সোশ্যাল মিডিয়ার সোশ্যাল মিডিয়া ওইটাই। Netizen এখন or মজার bot বিষয় কি বাহিনীর। জানেন, এই ছাত্ররা সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থী এই বিষয়গুলো এমন করে ফেলছে যে সাধারণ বললে অসাধারণ মনে হয়। মোহিত ভাই আপনি কি জি, ঠিক জি। বলেছেন? আচ্ছা, আমরা একদম শেষ সোশ্যাল দিকে মিডিয়ার আসছি। যে হাইপ, এটা অ্যাবসলিউটলি এটা একটা অংশের হাইপ। সংসদ সার্বভৌম, তারা একটা বসে ঠিক পোস্ট, করবে আমি কি একটা করবে। ফেসবুকে পোস্ট দিলে 12 জন থেকে 15 জন কমেন্ট করবে, কিন্তু আমার আসনেরই জামাতের যদি একজন ইয়ে করে তাহলে অন্তত 150 থেকে 200 জন কমেন্ট করবে ইন হাফ অ্যান আওয়ার, বাট কপি So- পেস্ট একই কমেন্ট। একই কমেন্ট। আচ্ছা, এবং কারো আমি প্রোফাইলই ওপেন না, এভরিওয়ানস প্রোফাইল ইজ লকড। সো ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড এ লিটল বিট মোর। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল নিয়ে আসতে যাচ্ছি আপনার সামনে। সেটি হলো যে ঢাকায় মানে বাংলাদেশে তো 299টি আসনে নির্বাচন হয়েছে, তবে একটা মজার ব্যাপার ছিল যে 298টা আসন একদিকে ছিল আর একটা আসন একদিকে ছিল, হ্যাঁ, মানে নির্বাচনের জায়গায়। এবং আপনাদের অভিজ্ঞতা জানতে চাইতেই পারতাম, কিন্তু আমি ওইটা নিয়ে এক ধরনের দলীয় অভিজ্ঞতা জানতে চাইছি যে আপনার সবচেয়ে তারকা খ্যাতিসম্পন্ন, এখন উনার মাপের সম্ভবত ঢাকায় একজনই আছেন, আর সবাই মৃত বা তারা কেউ নেই, আওয়ামী লীগের জন্য হোক বা বিএনপির জন্য হোক, মির্জা আব্বাস তার কথা বলছি। এবং তার বিপরীতে যিনি নাসির উদ্দিন পাটোয়ারি, তিনি। এবং ওই জায়গাতে আমরা মানে রেগুলারলি হেক্টিং অ্যান্ড ট্রল টিজের মাঝখানে একজন বর্ষিয়ান এক্সপেরিয়েন্স নেতা তিনি দাঁড়িয়ে আছেন, মানে তিনি পুরোটাই বিএনপি আর কি, বিএনপির ক্যারেক্টারের জায়গায়। আপনি কি বলবেন, আপনাদের ভোটের পরিণতিটা কেমন ছিল? এটা বরাবরই জামাত এনসিপির একটা টার্গেট ছিল পুরো সময়টাতে, পুরো 5ই আগস্টের পর থেকে, এবং সাথে সরকারও কিছুটা ইনভলভ ছিল। মানে ওই সরকার, মানে ইন্টারিম সরকার, সেটা হচ্ছে যে মানুষের চরিত্র হরণ করা। মির্জা আব্বাস আমাদের কিন্তু দীর্ঘদিন, উনি যুবদলের সভাপতি ছিলেন, উনি কিন্তু আজকে নতুন রাজনীতিবিদ না, উনি ঢাকার মেয়র ছিলেন, ঠিক আছে, এবং উনি বর্ষিয়ান একজন মানুষ। তাকে নিয়ে যে হাইপ ক্রিয়েট করা হয়েছে, যেটার কারণে এই ভোট এসেছে, আসলে এটা টোটালি হাইপ। আর যখন মির্জা আব্বাসকে এই আন্দোলনের সময়গুলো এত নির্যাতন, অত্যাচার, হামলা মামলার শিকার করা হয়েছে, তখন কিন্তু ওই এলাকার জামাতের মানুষেরা কেউ কাজী সেজে, কেউ হোটেলের ম্যানেজার সেজে, এই যে গুপ্ত রাজনীতি তাদের, সেটাকে কিন্তু আমাদের ট্যাকেল দিতে হয়েছে। তা মানে অনেক স্ট্রাগল করে ট্যাকেল দিতে হয়েছে, কারণ আমরা নির্বাচনের সময় পেয়েছি 100 দিন, আর তারা কিন্তু নির্বাচনের সময় পেয়েছে 780-85 দিন। 785 দিন মানে তো 2 বছরের মতো। 2 বছর প্রায়। সো এই জায়গাতে কিন্তু তাদের সাথে একটা পার্থক্য আছে। এবং মির্জা আব্বাস ওখানেই মির্জা আব্বাসকে জন্ম। কিন্তু দলীয় বিভিন্ন ফোরামে তাকে কন্ট্রিবিউট করতে হয়, মিটিংয়ে বসতে হয়, উনি স্থায়ী কমিটির সভাপতি। তারপর উনি একজন প্রবীণ মানুষ, বয়স অনেক, তো ওনার কিছু হেলথ বিষয় থাকে যেটা তার ছিল না। তো এইগুলোর মধ্যে আপনারা যেটা মিডিয়াতে যে টম অ্যান্ড জেরি, আমার এক বন্ধু বললেন ওই দিন যে এটা টম অ্যান্ড জেরি খেলা খেলছে তারা। এটা এন্টারটেইনিং ছিল, সবাই entertaining ছিল। অনেক মানুষকে এনগেজও করছে এই নির্বাচনী প্রক্রিয়ার ভেতরেও। সঙ্গে। আপনি কি এটাকে রিলেট করতে পারেন হ্যাঁ, কিনা এটাই যে তো, তার ওই যে- মতো একজন জাতীয় বর্ষিয়ান নেতা শুধুমাত্র নির্বাচনের ক্ষেত্রে এটা তিনি তার মধ্যে সিঙ্ক্রোনাইজ করেছেন, এবং আপনি জানেন এই ধরনের জিনিস একটা বয়স্ক মানুষের মধ্যে সিঙ্ক্রোনাইজ হলে তার ব্লাড প্রেশার বাড়ে, তার শারীরিক যথেষ্ট ইয়েতে আমি পড়তে ওই হয়। জায়গাতে ওনার জন্য তো আসছি। খুব traumatic জামাত experience কিন্তু ছিল, এটা সবসময় করে আসছে মোহিত ভাই, সেটা হচ্ছে যে একটা মানুষকে কিভাবে হিউমিলেট করা যায়। তিনি তো ফিজিক্যালি চ্যালেঞ্জ অনুভব করে চুপ করে মূলত থেকেছেন, বুলি জবাবও দেন করা, নাই। মানুষকে জবাবও বুলি দেন করা, নাই। বুলি করে এবং করে আপনার সেখানে- মানুষকে কোণঠাসা করে ফেলার হ্যাঁ, চেষ্টা। এবং হেট্রেড culture-এর পলিসি বলে part। ওয়ার্ল্ডে এটা। এটা তাদের Bullying পলিটিক্যাল করেছে। কালচারের পার্ট, এটা এবং আজকে তারা দেখেন নতুন করেনি। যখন ওই যে হাদি মারা গেলেন, তারপর তিনি গেলেন মির্জা ঢাকা আব্বাস মেডিকেলে। দেখতে গেলেন তাকে কিভাবে হিউমিলেট করা হয়েছে,
এবং এই কাজগুলো কিন্তু একদম খুবই পরিকল্পনা মাফিক তারা করেছে, সমস্ত কাজ তারা করেছে। এবং সেইখানে কিন্তু কাজ হয়নি। অভিজ্ঞ রাজনীতির অভিজ্ঞতার কাছে থেকে নাই কিন্তু। সেটাই, এটা প্রমাণ করে যে ওনার শেকড়টা কত গভীরে মানুষের সাথে, ওই এলাকার মানুষের সাথে। অভিযুক্ত ঢাকার মেয়র এবং আমি এটা নিয়ে আলোচনা করলাম, আমরা শেষ করব, শেষ করছি। সেটি হলো যে বহুল প্রত্যাশিত এই সংসদ নিয়ে বহুল প্রত্যাশা। আমার চেয়েও আপনারা অনেক বেশি বোঝেন, কারণ আপনারা ফিজিক্যালি চ্যালেঞ্জ হয়েছেন পলিটিক্যালি, আপনাদের এলাকায় কেমন কিভাবে ছিলেন সেটা আপনারা জানেন। সংসদের এখন পর্যন্ত আমরা যে আলোচনাটি দেখলাম, যে আমাদের হবু প্রধানমন্ত্রী তিনি তার প্রতিদ্বন্দ্বীদের বাসায় যাচ্ছেন, এটা আমরা আশা করতে পারি যে আমাদের সংসদটিও তাহলে, সংসদ শুরুর আগে থেকেই যেহেতু এই নেচার শুরু হয়েছে, তাহলে সংসদটিও আমরা সেই দিকে এগোতে পারবো। সেটাই, তারেক রহমান সাহেব আসার পর থেকেই বাকি সবাই কিন্তু ধরেন বলছে যে আমরা পরিবর্তন চাই, আমরা আগের মতো আর থাকতে চাই না। কিন্তু উনি দেখবেন যে নামার পরদিন থেকেই ওনার প্রতিটা প্রোগ্রামে উনি একটা কিছু পরিবর্তনটা করে দেখাচ্ছেন, যে উনিই পরিবর্তন। ওনার জনসমাবেশগুলো সম্পূর্ণ ভিন্ন স্টাইলে হয়েছে এবার। ওনার এই যে বাস ট্যুর, সেটা একটা নতুন জিনিস ছিল। পুরো রাজনীতি এবং রাজনীতির কালচার, রাজনীতির পারফরমেন্স বলেন, পুরোটাতেই উনি এই চেঞ্জটা কিন্তু করে দেখাচ্ছেন। সেটারই অংশ হচ্ছে এই যে আজকে বিরোধী দলীয় নেতাদের বাসায় গেল। আপনি যেটা বলছেন যে নতুন প্রধানমন্ত্রী, নতুন সরকার দলীয় নেতা, নতুন বিরোধী দলীয় নেতা, আমি মনে করি না। আমি মনে করি যে জনাব তারেক রহমান গত 17 বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এর অঙ্গ সহযোগী সংগঠন যেভাবে উনি হ্যান্ডেল করেছেন, উনি দেশের বাইরে বসে যেভাবে এই যে উনি পরিকল্পনা বলেছেন উই হ্যাভ এ প্ল্যান, এবং সেই প্ল্যানগুলো উনি খালি মুখে বলেননি, উনি প্ল্যান নিয়ে এসেছেন, যেগুলো আমরা মাঠে আমরা দিয়েছি, এবং সেগুলো কিন্তু জনগণ এগুলোকে অ্যাকসেপ্ট করেছে, জন্যই কিন্তু আমাদের ইশতেহারকে অ্যাকসেপ্ট করেছে। আমাদের ইশতেহারেও কিন্তু উনি ক্লিয়ারলি ডিফাইন করেছেন যে সবার আগে বাংলাদেশটা কি। উনি বলেছেন আমরা আমি তো ভারতের বিরুদ্ধের মানুষ না, কিন্তু ভারত আমাদের দেশের নিয়ে কোনো স্বার্থবিরোধী কোনো কিছু চাইবে, ওটাতে আমরা কখনো একমত হব না। ওটার জন্য আমি ভারতের সাথে বার্গেনিং করব, কিন্তু তার মানে এই না আমি ভারতের সাথে শত্রু না। আমরা আসলেই না, এই জিনিসটাই হচ্ছে ভারতের শত্রু না তো আমরা। এবং সকলের ক্ষেত্রেই তাই এখন অনেক বাংলাদেশের ইন্টারেস্টে আমার কাছে মনে হয়েছেন উনি অর্থনীতি যেরকম বোঝেন, উনি মিডিয়াও এরকম বোঝেন, কিন্তু মানে যে কথাগুলো রাষ্ট্রনীতিও এরকম বোঝেন। আরো যে বেশ কিছু ঘটনা আছে সেটি আরো অন্যান্য দেশের ক্ষেত্রে আমার মনে নিশ্চয়ই এটি আস্তে আস্তে খোলাসা হবে। সেইভাবে আমরা চমকের জন্য তাকিয়ে থাকবো, নাকি আমাদেরকে বলবেন আপনারা দুজন জানেন কিনা মন্ত্রী? নোবডি নোজ। সবই স্পেকুলেশন। তবে আমার কাছে মনে হয় যে যোগ্য এবং সিনিয়র নেতারা যেমন সেটা বোঝা যায়। সিনিয়র না, আপনার সিনিয়র জুনিয়র সব মিক্সড করেই আসবে। জুনিয়ররাও থাকবেন না আমার বিশ্বাস, সব ধরনের মানুষরাই থাকবে। আপনার আমার মনে হয় যে উনি কারণ ইনক্লুসিভ বলছেন না, কোয়ালিটি, সেটাই কোয়ালিটি লোককে নিয়ে উনি মন্ত্রিসভা গঠন করবেন। এটা জুনিয়র সিনিয়র উনি দেখবেন না, এবং সব ধরনের জিওগ্রাফিক লোকেশন। একজন যদি ওই 70-75 বছর বয়সের রাজনীতিবিদ, বাট ইফ হি ডিজার্ভ ইট, বয়স কোনো যোগ্যতা বা অযোগ্যতা না। সো ওনার কাছে বয়স না, ইটস নট 70 ইয়ার্স, ইটস নট 40 ইয়ার্স। উনি দেখবেন যে ওনার কাছ থেকে সর্বোচ্চ কি পাওয়া যাচ্ছে, উনি কি কম্পিটেন্স। জি, আপনাদেরকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একটি চিত্র দেখেছি, কিন্তু আমরা এই চিত্রটি দেখতাম যে বয়স্ক হলেও অনেকেই আমরা দেখতাম যে গণভবনে গিয়ে কদমবুছি আপনি করতেই পারেন, করার কোনো ইয়ে নেই, এমন না যে যার কদমবুছি করা হচ্ছে তিনি মানাও করছেন না সেখানে। কিন্তু আমরা এটাও দেখেছি যে কোনো দলের চেয়ারম্যান তার মহাসচিবকে দেখে উঠে দাঁড়িয়েছেন এবং মহাসচিব সেখানে সামনে গিয়েছেন। আমরা এই জায়গাটিকে সেই দলের প্রতিটি কর্মীর ভেতরে সম্ভবত এইটা পৌঁছাবে, আমরা এই চিত্রটি দেখেছি। আমরা আশা রাখছি, আশা তো অবশ্যই রাখবো, আমরা আশা রেখেছি দেখেই তো আমাদের এই ভোট এসেছে। যেখানে কে কাকে ভোট দিচ্ছে তার চেয়েও বড় কথা হলো যে ভোট আমি দিতে এসেছি, এবং এটি ছিল সবচেয়ে বড় ফয়সালা সাধারণ মানুষের। কারণ এই ভোটকে তারা সেই জায়গায় নিয়ে গিয়েছে যখন ভারতীয় গণমাধ্যমরা সরাসরি মানে কোনো কারণ ছাড়া
ভোটকে বলতে চাচ্ছেন যে ওই দল ছাড়া ভোট কিভাবে হচ্ছে না, তাবৎ বিশ্বের যে গণমাধ্যম তারা একসাথে কাউন্টার দিয়েছে, আমাদেরকে বলতে হয়নি যে এটি ছিল বাংলাদেশের সবচেয়ে চমৎকার ইনক্লুসিভ নির্বাচন, অর্থাৎ ভোটাররা ছিলেন ভোট দেওয়ার জন্য উন্মুখ। আমরা এই প্রত্যাশা থেকে নতুন বাংলাদেশকে দেখার আশায় শেষ করছি ইস্পাহানি মিডিয়া প্রতিনিধি।